এবিটিএ টেস্ট পেপারের 2024-25 জিওগ্রাফি সলিউশন। আজকের পেজ নাম্বার হচ্ছে AC 375, 375 পেজ। তো চলো সঠিক উত্তরগুলো দেখে নিই। পর্যায় শব্দ ব্যবহার করেন গিলবার্ট। দুটি অবশ্য শিলার মধ্যে অবশ্য প্রবেশ স্তর থাকে, সেটা বলা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার। এরপর রয়েছে চুনাপাথর অঞ্চলে পলজির মধ্যভাগে অবশিষ্ট পাহাড়কে বলা হয় হামস। মূল ভূখণ্ড দ্বীপ সংযোগকারী স্পিডকে বলা হয় টম্বেলো। এরপর রয়েছে দেখো পেরিপ্লেনেশন যে ধারণা অবতারণা করেন কিং। গম্বুজাকৃতি পাহাড়ে কোন নদী নকশা সৃষ্টি হয়, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখ। তারপর হচ্ছে সোলাঞ্চাক মৃত্তিকার সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে স্যালিনাইজেশন। ত্রিকোষ তত্ত্ব হচ্ছে পলম্যান। থার্মাল ইঞ্জিন তত্ত্ব হচ্ছে মৌসুমী বায়ুর সঙ্গে জড়িত। একটি আলোকপ্রিয় উদ্ভিদ হচ্ছে সূর্যমুখী। সিএফসির বাণিজ্যিক নাম ফ্রেয়ন। কর্বের জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। ভোপাল গ্যাস দুর্ঘটনা নির্গত হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। যে ফসলের সাথে জড়িত কফি ফাজেন্দা, সেটা হচ্ছে কফি। ভারতের প্রথম নিউজপিড কারখানা নেপানগর। যাদের কাজকে গোল্ড কালার বলা হয় নীতি নির্ধারক কর্তা। ভারতের দীর্ঘতম সড়কপথ হচ্ছে NH44। আফ্রিকার জুলু প্রজাতির বসতির নকশা হচ্ছে বৃত্তাকার। কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলা হয় মহানগর। পূর্ব ভারতের একটি নবগঠিত বন্দরভিত্তিক অর্থনৈতিক অঞ্চল হচ্ছে হলদিয়া। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন। এগুলো গেল MCQ প্রশ্ন। এরপরে প্রশ্ন দেখো, গিজার কাকে বলা হয়? উত্তরটা দেখে নাও। গিজার বা গাইজার ভূগর্ভস্থ উষ্ণ জলরাশি যখন কিছু সময় অন্তর অন্তর স্তম্ভের আকারে ফোয়ারার মতো বেরিয়ে আসে তখন তাকে গিজার বলা হয়। যেমন আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেথফুল গিজার। পরের প্রশ্নটা হচ্ছে আর্টেজিও কূপে পাম্পের সাহায্য ছাড়াই জল উপরে উঠতে থাকে কেন? এর কারণ কি? দেখো, আর্টেজিও কূপে কি হয়, জলটা প্যাকড অবস্থায় থাকে, অনেক চাপে থাকে, ঠিক আছে। যেহেতু ওপরে অপ্রবেশ শিলাস্তর, নিচে অপ্রবেশ শিলাস্তর, মাঝে প্রবেশ শিলাস্তরে জলটা অনেক চাপের অবস্থায় থাকে এবং যখনই এই চাপে অবস্থায় থাকলে যখন কোনো কূপ খনন করা হয় তখন পাম্পের সাহায্য ছাড়াই অটোমেটিক জলটা এই চাপে বেরিয়ে আসে। এটা উত্তর করবে, ঠিক আছে। ফেজ কি? ফেজ কি উত্তরটা দেখো, উন্মুক্ত সমুদ্রের মধ্যে বায়ু যতটা পথ অতিক্রম করে সেই দূরত্বকে বলা হয় ফেজ। এটি নটিক্যাল মাইলে পরিমাপ করা হয়। পরের প্রশ্ন, সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য কী? উত্তরটা দেখে নাও। সম্মুখ তটভূমির সংজ্ঞা, সমুদ্র জলতলের নিম্নসীমা থেকে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত তটভূমিকে বলা হয় সম্মুখ তটভূমি। সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে ভৃগুর পাদদেশ পর্যন্ত বিস্তৃত যে অংশ তটভূমির অংশকে বলা হয় পশ্চাৎ তটভূমি। দ্বিতীয় পার্থক্য, ভাটার সময় চিহ্নিত জলের নিম্নসীমা থেকে জোয়ারের সময় চিহ্নিত জলের ঊর্ধ্বসীমা পর্যন্ত তটভূমি বিস্তৃত থাকে। আর এদিকে পশ্চাৎ হচ্ছে দেখো, জোয়ারের জলের ঊর্ধ্বসীমা থেকে উপকূলের উঁচু পাড় পর্যন্ত এই তটভূমি বিস্তৃত থাকে। হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, ক্ষয়ের শেষ সীমা কাকে বলা হয়? দেখো উত্তরটা দেখো, ক্ষয়ের শেষ সীমা বলতে সাধারণত ভূপৃষ্ঠের ওপরে ক্রিয়াশীল বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলি ভূপৃষ্ঠকে কতদূর অবধি ক্ষয় করতে সক্ষম হয় তাকে বোঝানো হয়। ভূবিজ্ঞানী পায়েল প্রথম ক্ষয়ের শেষ সীমা ধারণাটি দেন। এই পর্যন্ত লিখলেই হবে। পরের প্রশ্ন, মৃত্তিকার পিএইচ বলতে কী বোঝো? পিএইচ হচ্ছে মৃত্তিকার ক্ষারকত্ব এবং অম্লত্ব পরিমাপ করা একটা স্কেল, যার মাধ্যমে মৃত্তিকার ক্ষারকত্ব এবং অম্লত্ব পরিমাপ করা হয়। হ্যালোফাইট উদ্ভিদের অরণ্যের মাটি নাম লেখো। নাম হচ্ছে লবণাক্ত মাটি বা যেটাকে সারবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। মধ্যচিলিতে কোন বায়ু শীতকালে বৃষ্টিপাত ঘটায়? এটা হচ্ছে পশ্চিমা বায়ু। নিরক্ষীয় জলবায়ুকে রাতকে কেন নাইট ইজ দ্য উইন্টার অফ ট্রপিক বলা হয়? দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসারটা খুবই কম, সে কারণে রাতে অনেক ঠান্ডা অনুভব করা হয়। তাই এই স্থানের অধিবাসীরা রাত্রে বেশ ঠান্ডা অনুভব করে, সেই জন্য নাইট ইজ দ্য উইন্টার অফ দ্য ট্রপিক বলা হয়। যে কোনো দুটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের নাম লেখো। এটা হবে একটা চেরনোবিল দুর্ঘটনা আর হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা, এই দুটো। সুনামি কি? পরের প্রশ্নটা, সুনামি কি? দেখো, সুনামি একটি জাপানি শব্দ থেকে এসেছে যার অর্থ বন্দরের ঢেউ। সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাসকে বলা হয় সুনামি। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার উপকূলে ক্রান্তীয় ঘূর্ণিবাতের নাম কি? উইলি উইলি। অনুসারী শিল্প আগেই বলে দিয়েছি। নিরক্ষীয় জলবায়ু দুটি বৈশিষ্ট্য। তো নিরক্ষীয় জলবায়ুতে বিকেল 4টের সময় একটা পরিচলন বৃষ্টিপাত হয়, যাকে 4 o'clock রেন বলা হয়। এই জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার খুবই কম। এরকম অনেক বৈশিষ্ট্য তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, পরিবহনের দোলক নীতি কাকে বলা হয়? পরিবহনের দোলক নীতি হচ্ছে পরিবহন ব্যয় ও সময় কমানোর জন্য
দুটি উৎপাদন সংস্থার মধ্যে যখন সমধর্মী দুটি পণ্যের আদান প্রদানের জন্য পরিবহন ব্যয় বিভক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় পরিবহনের দোলক নীতি। প্রশ্নটা আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম। উত্তর হবে ভার্জিনিয়া এবং জর্জিয়া। পরের প্রশ্ন দেখো, কার্পাস বস্ত্রবয়ন শিল্পে তুলো থেকে বীজ আলাদা করার পদ্ধতিকে বলা হয় জিনিং। ঠিক আছে। ডাব্লিউটিও সদর প্রধান কার্যালয় হচ্ছে জেনেভা। নেক্রোপলিস মিথের শহরটা আগেই বলে দিয়েছি। পরের প্রশ্ন হচ্ছে মানুষ জমি অনুপাত বলতে কী বোঝো। দেখো, কোনো দেশের মোট কর্মক্ষম জনসংখ্যা এবং ওই দেশের মোট কার্যকর জমির অনুপাতকে বলা হয় মানুষ জমি অনুপাত। এটি একটি গুণগত সম্পর্ক। পরের প্রশ্ন, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে। দেখো উত্তরটা দেখো, কোনো দেশ বা অঞ্চলের মোট জন্মহার ও অভিবাসন এবং মোট মৃত্যুহার বা বাস্তুত্যাগী জনসংখ্যা সমান হলে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয়, যেমন সুইডেন নরওয়েতে দেখা যায়। প্রশ্ন, জনাকীর্ণতা বা জনাধিক্যতা কাকে বলা হয়। উত্তরটা দেখে নাও। উত্তরটা হলো, কোনো দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে বলা হয় জনাকীর্ণতা। তো আজকের এই টেস্ট পেপারের এই পেজটা সম্পূর্ণ তোমাদেরকে উত্তর জানিয়ে দিলাম। তোমরা বড় প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।